তো সে আমাকে বলতেছে যে 5D Mark II বেসিক্যালি ওর ভিতরে একটা সেন্সর দেওয়া আছে, ফুল ফ্রেম সেন্সর, এবং এটা আমরা যে ক্যামেরাটাতে কাজ করি ওইটাতে হচ্ছে তোমার 3CCD কালার কমিউনিকেশন ডিভাইস হচ্ছে তখন CCD, ওইটার আপডেট ভার্সন হচ্ছে সিমক্স দেওয়া এটাতে। আমি 1 ঘন্টার বেশি সুস্থ থাকতে পারতাম না উইদাউট স্টাফ, নেশা করা ছাড়া। এবং আমি প্রতি 1 ঘন্টা পর পর আমাকে নেশা করতে হতো, তারপরে আবার সুস্থ হয়ে সেটা এসে শ্যুট করতে হতো। যেভাবে পড়ছি, যেভাবে জানছি অ্যাজ এ ডিপি আর সিনেমাটোগ্রাফার আর ডিওপি, আমি যখন একটা প্রজেক্টে অ্যাসাইন হই, এটার প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন, বিশেষ করে কালার গ্রেডিং, এইটা মাস্ট বি অ্যাসাইনেড থাকতে হয় একজন সিনেমাটোগ্রাফার, একজন ডিপি। এই জন্যই আমি তোমাকে বলি তুমি ফাইটার। এখানে টান দাও, বেশি ওপেন আছে। চাপ নেই না, আমার চাপ আছে, কারণ প্রথমত তোমাকে এরকম কস্টিউমে দেখে আমার তোমার সঙ্গে বসতে ভয় লাগতেছে, কারণ তুমি জানো যে আমি তোমার সঙ্গে কতটা ফ্রি। আমি তো প্রতি শুক্রবারেই তোমার সঙ্গে আমার কখনো শুক্রবার দেখা হয়নি, তাহলে হ্যাঁ এটা আমার ব্যাড লাক। কিন্তু ভাবতেছি যে একটু কি সিরিয়াস ওয়েতে কথা বলবো। পডকাস্ট তো বেশি আমরা চাই যে ক্যাজুয়াল মুডটা থাকুক, আমরা তো একবারে ফ্র্যাঙ্কলি একদম ক্যাজুয়াল শো, পডকাস্ট শো যেগুলো। কেমন আছো? বিন্দাস, লাইফ ইজ বিউটিফুল। তোমার লাইফ ইজ বিউটিফুল আমি জানি, কারণ হচ্ছে যে সিনেমাটোগ্রাফারদের লাইফটা তো একটু বিউটিফুলি হয়। প্রতিদিন নতুন সেট, নতুন মানুষ, নতুন গল্প। সিনেমাটোগ্রাফারটা হইলা কিভাবে? সিনেমাটোগ্রাফার হওয়ার ইচ্ছা আসলে ছিল না, হয় না যে ছোটোবেলা কেউ মানে আমি অনেকের মুখে শুনি যে আমি তো ছোটোবেলা থেকে এটা হওয়ার ইচ্ছা ছিল, প্রচুর চেষ্টা করছি, তারপর হয়ে গেছে। আমার ক্ষেত্রে ব্যাপারটা একেবারে এরকম না। আমার বেসিক ছিল ফটোগ্রাফি। আমি খুব ছোটোবেলায় যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আমি আসলে একটি স্টুডিওতে চাকরি করতাম। তো স্টুডিওতে চাকরি করা মানে তখনকার ছিল 120 ক্যামেরায় ছবি তোলা হয়তো, ওইটার নেগেটিভে রং রিটাচ। আমি প্রথম শিখছি হচ্ছে এরকম নেগেটিভে রং রিটাচ করা। তারপরে আস্তে আস্তে ছবি প্রিন্ট, ছবি তোলা, এবং অ্যাজ এ স্টুডিও টেকনিশিয়ান হিসেবেই আমার ছোটোবেলা থেকেই বেড়ে ওঠা। তো তারপর একটা সার্টেন টাইম পরে যখন ফটোগ্রাফিটা শিখছি, 1 ফ্রেম তুলতে পারি, তখন পত্রিকায় জার্নালিস্ট ছিলাম। তারপর ভাগ্যান্বেষণে ঢাকা আসলাম, ঢাকা এসেও 1 ফ্রেমই তুলতাম। তারপর আমি আসলে পড়াশোনা করতে চলে গেলাম। তো ওইখানে যে সিনেমাটোগ্রাফি অ্যান্ড ফিল্ম মেকিং পড়ছি আমি অন্নপূর্ণাতে। পড়ার পরে যখন দেশে ফেরত আসছি, তখনও সিনেমাটোগ্রাফার হওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু ফটোগ্রাফিটা জানি, দ্যাটস ওয়াই সিনেমাটোগ্রাফি অ্যান্ড ফিল্ম মেকিং আমার সাবজেক্ট ছিল। তো দেশে আসার পরে যখন প্রফেশন কি হবে, সেই সময় আমার মামা, আমার ডিরেক্টর সাইফুল ইসলাম মান্নু, উনি হচ্ছে আমাকে কোনো না কোনো হাউজে অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে বলো, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, যেখানে অ্যাসিস্ট করলে আস্তে আস্তে ফিল্ম মেকারদের সাথে পরিচয় হবে, ফিল্ম মেকার কি ডিরেক্টরদের সাথে পরিচয় হবে, তারপর আমার আস্তে আস্তে ক্যামেরাম্যান হিসেবে নেবে। তো ওইটা আসলে আমি ঠিক মেনে নিতে পারি না যে আমি যদি কোনো একটা ক্যামেরা হাউজে এসে আবার অ্যাসিস্টই করি, তাহলে আমার তো পড়াশোনা করার দরকার ছিল না এই সাবজেক্টের উপরে। তো এটা বাদ দিয়ে আমি আসলে 1 ফ্রেমই তুলতাম ইন্ডাস্ট্রিতে, আমি স্টিল ফটোগ্রাফার হিসাবেই ইন্ডাস্ট্রিতেও। বাট যেহেতু ফিল্ম মেকিংটা পড়ছি, মাথার মধ্যে তো ওটাও খুব নাড়াইতো। একটা সময় পরে প্রফেশন চেঞ্জ করে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে গেলাম। সামনে পড়ে মানে ফিল্ম বানাবো, দ্যাটস ওয়াই অ্যাসিস্ট্যান্সি করা। কত সালে এটা? 2002, 3, 4, 5 এ সময় আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমি ফাল্গুনি আমিদের সাথে অ্যাসিস্ট করছি,
আমজাদ আঙ্কেলের সাথে অ্যাসিস্ট করছি, আমজাদ হোসেন, এসা কলিকের সাথে অ্যাসিস্ট করছি, সাজ্জাদ সুমনের সাথে অ্যাসিস্ট করছি, মাসুম আজিজের সাথে অ্যাসিস্ট করছি, অনেকের সাথে আমি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি। তারপর একটা সময় ডিরেকশন শুরু করলাম। আমার প্রথম প্রোডাকশন ছিল মোশাররফ ভাই তিশাকে নিয়ে ফুটো নামে একটা ঈদের নাটক। সেই সময় চ্যানেল ওয়ানে প্রচার হয়েছিল। তো এরপরে হচ্ছে ওই সময় আমার একটা 5D Mark II ক্যামেরা ছিল। তো আমার এক মানে এখনও ডিএসএলআরের জনক বলা হয় তাকে, ওনার নাম ফিলিপ ব্লুম। তো ওনার ব্লগে আমার বিভিন্ন ছবি টবি দিতাম, তো উনি আমাকে ইন্সপায়ার করতো যে তুই তোর কাছে 5D Mark II আছে, এটা দিয়ে তুই শুধু স্টিল ছবি কেন তুলিস, ভিডিও কর। তো আমি বিভিন্ন ডিরেক্টরদের সাথে কথা বলতাম যে ভাই এটা দিয়ে কাজ করি। সবাই আমার বলতাম পাগল হয়ে গেছে, আমি স্টিল থেকে আসছি দেখা স্টিল ক্যামেরা দিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো সেই সময় আসলে সিনেমাটোগ্রাফিটা মানে ঠিক অন্যভাবে হয়েছে। আমাদের একজন ডিরেক্টর ছিল সাজ্জাদ সুমন, আমি এই লোকটার কাছে অনেক কৃতজ্ঞ। এই লোকটার সাথে আমি তার চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো অ্যাজ এ চিফ অ্যাসিস্ট্যান্ট আমার প্রতি সে অনেক হ্যাপি ছিল। যতগুলো প্রোডাকশানই করছি সব কিছুই অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে এখন যেরকম আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার, লাইন প্রডিউসার আলাদা আলাদা আছে, তখন আসলে চিফ অ্যাসিস্ট্যান্টরাই এই টোটাল ব্যাপারটা সামলাতো, তুমি নিজেও জানো। তো তুমি আমাকে কি বললো? তুমি? আচ্ছা তুই হ্যাঁ তুই তো বললি। হ্যাঁ না আমি এই টেবিলে বসে মনে হচ্ছে যে না এই জন্য বললাম যে আমরা খুবই ক্যাজুয়াল মোডে। তো ওনার সাথে অ্যাসিস্ট করি আমি। তখন তার ডিপি হচ্ছে হৃদয় সরকার, তারপরে হচ্ছে অনুভব বিরজন। তো সেই সময় তার একটা প্রোডাকশন করব ঈদের 1 ঘন্টা, ওইটার স্ক্রিপ্ট নিয়ে প্রিপিএম করতেছি। এর মধ্যে আমি ঘোষণা দিলাম যে আমি ডিরেক্ট করব, সো আর অ্যাসিস্ট করব না। তো সাজাদ ভাই বলতেছে যে আর কয়েকটা দিন আমার সাথে থাকো, আমি খুব শীঘ্রই ফিল্ম বানাবো। যে কয়েকদিন এই প্রোডাকশানগুলো হাতে আসে তখন 2টা সিরিয়াল চলে রানিং, এনটিভিতে একটা, অন্য কোনো একটা চ্যানেলে একটা। তো এই প্রোডাকশানগুলো অ্যাটলিস্ট করে দাও। আমি বলছি না, আমার তো আপনাকে বলছিলাম যে এত তারিখে আমি অফ করব, আমি ডিরেকশন দেব। তো বলছে তুমি থাকলে যেটা হয় যে আমার কোনো টেনশন থাকে না। এইটা মানে অ্যাজ এ ডিরেক্টর যে কোন লেভেলের হেল্পফুল তোমার বুঝাইতে পারবো না, তো তুমি আরও কয়েকটা দিন থাকো আমার সাথে। তো তখন কী হয়েছে জানেন, এমন আর বলছে তাহলে কাজ করেন, আপনার নেক্সট 1 ঘন্টা নাটক, এটাতে আমি সিনেমাটোগ্রাফি করব, ক্যামেরা চালাবো। আর আমি যদি এটাতে ক্যামেরা চালাই, আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে যে কাজগুলো করে দিতাম এটা আমি ফ্রি করে দেবো। উনি হঠাৎ করে মানে কী কও, এটা তুমি পাগল হয়ে গেছো। মানে আমি এই প্রোডাকশানে সে বাংলাদেশের বড় একজন সিনেমাটোগ্রাফারকে অ্যাডভান্স করছে, এই গল্পটা নিয়ে তার একটু অন্যরকম চাওয়া। সেই প্রোডাকশানটা আমাদের নওশিনের প্রথম নাটক, এই শহরে 2 জন মানুষ। সেটা নিয়ে আমার আরও একটু বড় স্বপ্ন দেখে আমি আমার যাদের সাথে কাজ করি তাদেরকে বাদ দিয়ে আমি অন্য আরেকজন সিনেমাটোগ্রাফারকে নিচ্ছি যার কাজ আরও ভালো। তো তুমি এটা কি বলতেছো? আমি বলছি হ্যাঁ, আমি হিসাব করে বলতেছি, এটা হলে আমি আপনার সাথে থাকতে পারি, আদারওয়াইজ থাকবো না। বলছে যে এটা একটা মানে বিশেষ প্রোডাকশান, এটার বাজেট 2.5 লাখ টাকা, এইটা আমার অন্যরকম চিন্তা, লাভ। তো আমি বলছি যে আপনি কাজ করেন, আমি আপনাকে এই 2.5 লাখ টাকার একটা চেক লিখে দেবো, যদি প্রোডাকশানটা আমি সিনেমাটোগ্রাফি করছি এই কারণে, নতুন একজন মানুষ কাজ করছে এটার কারণে, যদি প্রোডাকশানটা আপনার চ্যানেল না নেয়, রিফিউজ হয়, আপনি আপনার প্রডিউসারের এই চেক দিয়ে দিবেন, আমি এটা বাসায় রেখে দিব, আর সারা জীবন আপনার সাথে অ্যাসিস্ট করবো, কোনোদিনও আর ক্যামেরার কাজ করতে চাই। ওই লোকটা ওই চ্যালেঞ্জটা নিছে, আমার চেক নেয় না কিন্তু চ্যালেঞ্জটা নিছে, বলে ঠিক আছে তাহলে তুমি রেডি হও। এই হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে প্রথম সিনেমাটোগ্রাফি শুরু করলাম ওই প্রোডাকশন থেকে, এবং তারপর থেকে প্রায় 5-6 বছর সাজ্জাদ সুমন যত প্রোডাকশন করছে সব প্রোডাকশানে আমি কাজ করছি। সিনেমাটোগ্রাফার হওয়াটা আসলে এইভাবে না, তুমি মাঝখানে একটা জার্নির গল্প শুরু করছিলা। আমি যেই কারণে তোমাকে বলি যে তুমি আমাদের ইন্ডাস্ট্রির একজন পায়োনিয়ার হচ্ছে এই দিক দিয়ে।
ডিএসএলআর আমরা শুধু একটা সময় ফটোগ্রাফির জন্য ইউজ করতাম, যেটা তুমিও নিজে ইউজ করছো। এই ডিএসএলআরকে সিনেমাটোগ্রাফিতে নিয়ে আসা, স্টিল থেকে, এটা তোমার হাত দিয়ে প্রথম শুরু হয়। হ্যাঁ, তুমি যে বলছো যে সবাই পাগল বলে আমাকে, এটা কবে? আর তোমার কেন কেন মনে হইলো যে তখন তো তোমার এইচডি ক্যামেরা সম্ভবত, তাই তো? যদি তখন এইচডিবি এইচডিবি ক্যামেরা, তো ওইখান থেকে কেন তোমার মনে হইলো যে এটা দিয়ে কাজ করা যাইতে পারে? এইটা তো অলরেডি বলে ফেলছি। এটা যেটা হচ্ছে যে আমাদের একটা গ্রুপ ছিল ফ্লিকারে ফটোগ্রাফারদের, সেই সময় ফ্লিকার খুব জনপ্রিয় ছিল ফটোগ্রাফারদের জন্য। ফ্লিকারে একটা গ্রুপ ছিল বাংলাদেশি ফটোগ্রাফার্স, যেখানে প্রচুর বাংলাদেশি ফটোগ্রাফাররা ওটার সাথে ইনভলভ, এবং এখন যেরকম ফেসবুক এরকম শুধু ফটোগ্রাফাররা এখানে প্রতিদিন তাদের তোলা বিভিন্ন ছবি দিত। তো সেই সময় আমার কাছে যে 5D Mark II ক্যামেরাটা, এই ক্যামেরাটা এইটা দিয়ে ছবি তুলে দিতাম এবং ওই ইনফরমেশন দেওয়া হতো। তো ওইখানে হচ্ছে ফ্লিপ ব্লুম নামে একজন ডিওপি, এবং তাকে স্টিল ডিএসএলআরের জনক বলা হয়। তো সেই প্রথম শুরু করছে। তো সে আমাকে বলতেছে যে 5D Mark II বেসিক্যালি ওর ভিতরে একটা সেন্সর দেওয়া আছে, ফুল ফ্রেম সেন্সর, এবং এটা আমরা যে ক্যামেরাটাতে কাজ করি ওইটাতে হচ্ছে তোমার 3CCD কালার কমিউনিকেশন ডিভাইস হচ্ছে তখন সিসিডি, ওইটার আপডেট ভার্সন হচ্ছে সিমক্স দেওয়া এটাতে, টেকনিক্যাল স্পেসিফিকেশন যেটা। তো বলছে এইটা দিয়ে তুমি যে ক্যামেরাটাতে শ্যুট করতেছো তার চেয়ে এইটার ভিডিও অনেক বেশি ভালো হবে, ফিল্মেটিক হবে, তুমি এটা কেন করতেছো না? তো তখন আমি সাজ্জাদ সুমনের প্রথম বলি, তারপর বেশ কয়েকজন ডিরেক্টরে বলছি, তারা ওই একই কথা মানে ওইটাই বলা শুরু করলো, পাগল হয়ে গেছে, স্টিল ক্যামেরা দিয়ে কেমন ভিডিও হবে। তখনও ক্যানন এইটা যে ভিডিও ক্যামেরা, এইটা ভিডিও ক্যামেরা হিসাবে ওরা মার্কেটে ছাড়ে নাই, ওটা স্টিল ক্যামেরাই। কিন্তু ওদের একটা সামনে একটা আসতেছে, সেটা হচ্ছে 7D, যেটা পৃথিবীর মানে এই ক্যাননের প্রথম ডিএসএলআর ফিল্ম যেটা দিয়ে সিনেমাটোগ্রাফির জন্য যে ক্যামেরাটা। তো 7D করার আগে ওরা ওই সেন্সরটা টেস্ট হিসাবে 5D Mark II-তে দিছে। তো তখন হচ্ছে আমার বন্ধু MR হাসান, ওর কাছ থেকে লেন্স ক্যামেরা, আমাদের আর একটা ভাই আছে স্টিল এখনও সে লেন্স ভাড়া দেয়, মাহাতাব ভাইয়ের কাছ থেকে লেন্স, কিন্তু ওটা তো অডিও ভালো ইনপুট ছিল না। তো ওটা দিয়ে আমি শ্যুট করে প্যানেলে নিয়ে যে দেখলাম যে অনেক ভালো রেজাল্ট। তখন হচ্ছে আমাদের একটা ছিল এডিটর কালারিস্ট ছিল যোগী মোশনের সাদি, বন্ধু মানুষ, সাদির ওইখানে নিয়ে যে এটার গ্রেডিং কালার গ্রেডিং করে দেখলাম। তখন হচ্ছে আমি ফুললি ডিটারমাইন্ড যে এইটা দিয়ে আসলে যেই এখন যে সিনেমাটোগ্রাফি হচ্ছে যেই কোয়ালিটির, তার চেয়ে বেটার কোয়ালিটির কাজ করা সম্ভব, সেটা আমি করব। তো যখন ফাইনালি কোনো ডিরেক্টরকে রাজি করাইতে পারলাম না, তখন আমি নিজে একটা প্রোডাকশন ডিরেক্ট করলাম। এটার নাম ছিল শরীরী অশরীরী। তারিন আপা ছিলেন তখন। তুমি অলরেডি তো ডিরেকশনে চলে আসছো। হ্যাঁ, তারিন আপা হচ্ছে কাস্টিং, আজাদ আবুল কালাম কাস্টিং, বর্দা মিটু কাস্টিং। তো তখন ওই ক্যামেরা 5D Mark II দিয়ে শ্যুট করতেছি, পাশাপাশি আমি হচ্ছে এই Z7 বা এরকম কোনো একটা HDV ক্যামেরা ছিল, যেটা দিয়ে ভালো প্রোডাকশানগুলো আমাদের শ্যুট হতো, টিভি প্রোডাকশানগুলো। তো ওই ক্যামেরাটা রাখছি হচ্ছে এটার অডিও নেওয়ার জন্যে, কারণ ওটাতে অডিও ভালো হয় না, এটাতে আলাদা করে অডিও নিব এবং এটা দিয়ে বিহাইন্ড দ্য সিনও শ্যুট হবে। আমার মনে আছে যে আমরা একটা সিন সিকোয়েন্স শ্যুট করছিলাম গাজীপুর ন্যাশনাল পার্কের একটা লেক আছে, লেকটা হচ্ছে কি বলে ওটাকে, শাপলা ফোটে ওখানে। ওই জায়গায় আমরা অনেক দিন আগে শাপলা ইমপ্লিমেন্ট করছি, এটা যখন ফুটছে তখন একটা হোল নাইট ওখানে আমরা একটা দৃশ্য ধারণ করছি, সারা রাত ওটার মধ্যে। রায়হান খান, তারপরে আরও অনেক আমার যারা মানে ভালোবাসে এইসব ভাইয়েরা আমাকে বলছে, তুই পাগল হয়ে গেছস, তুই এইটা দিয়ে কেন, তোর কাছে তো এর চেয়ে ভালো ক্যামেরা তোর সেটাই আছে, তুই এটা দিয়ে কেন ভিডিও করতেছিস। পাভেল ভাই বিশেষ করে লেগে গেছে, পাগল হয়ে গেছে, মানে এত সুন্দর এই ক্যামেরা দিয়ে সবচেয়ে বেস্ট কাজ এখন শ্যুট হচ্ছে টিভি প্রোডাকশন, এটা বাদ দিয়ে তুমি কেন এটা দিয়ে করতেছে। আমি বলছি চল দেখি না কি হয়। তো ওইটা আসলে আমার এক্সপেরিমেন্ট ছিল। আমি ওইটা স্টেডিয়ামে তুলে দেখছি ঠিকঠাক অপারেট করতে পারি কিনা। আমি ওইটাতে ওই প্রোডাকশানে ক্রেনের একটা শট রাখছি, যে ক্রেনে অপারেট করতে আমার সমস্যা হবে কিনা, এইটা ট্রলিতে প্রবলেম হবে কিনা,
এইটাতে বিদ্যুৎ চমকাইলে কীরকম ইফেক্ট হবে, বৃষ্টি হইলে কী হবে, সব ধরনের এক্সপেরিমেন্ট সহ ওই প্রোডাকশানটা আমি করি। এবং ওই প্রোডাকশানটার যখন এডিট করি, ওইটার অডিও আর এইটা মিলায় যখন এডিট শেষ হয়, এই প্রোডাকশানটা যারাই দেখছে তারা ওয়াও বলছে। মনে হয়েছে সেই সময় 35-এর সবচেয়ে মানে ফিল্মেটিক টোনটা আমরা 35-এর টিভিসি ফিল্মগুলোতে দেখতাম। সবাই হচ্ছে যে 35-এ শ্যুট করা কিনা এরকম বলতো আমাকে। ওই প্রোডাকশানটা দেশ টিভিতে অন এয়ার গেছে। দেশ টিভিও যখন এটা দেখে, রবিউল ভাই বলছে যে মানে ইমেজ কোয়ালিটিটাই নতুন। তো আমি তো সাহস পেয়ে গেলাম। তারপর তো দীর্ঘদিন এটা দিয়ে কাজ করছি এবং এই টাইমটাতে আমার সিনেমাটোগ্রাফির এটা গ্রো করছে। কারণ তো বাঙালি তো আসলে মাল খুব কম দেখে, ভাব দেখে। তো ওই ভাবটা আমি ওই সময় নিছি যে আমি লেন্স ক্যামেরা ছাড়া কাজ করি না। এবং সেই সময় অনেক ডিরেক্টর আমাকে শুধুমাত্র এই ডিএসএলআরের জন্যেই আমাকে নিত, যে ডিএসএলআরে কাজ করবো এটার কারণে। এর মধ্যে দীপনের একটা প্রোডাকশন করছিলাম। তারপরে হচ্ছে আপন হাসান, এরকম অনেকেই তখন এই ডিএসএলআরের উপরে ঝুঁকলো। তারপরে তো আস্তে আস্তে মানে ডিএসএলআরই মার্কেটটা দখল করে ফেললো। আমার কাছে মনে হয় যে মানে তোমার এই থটসটা, হ্যাঁ, যে একটা এক্সপেরিমেন্ট করে দেখি, এক্সপেরিমেন্ট একটা রেভুলেশন হয়ে গেছে। ক্যামেরা আপগ্রেডের একটা রেভুলেশন হয়ে গেছে, যে এইচডিবি থেকে, কারণ আমরা জানি এইচডিবির ফুটেজ কোয়ালিটি কী, আর যখন আমরা হচ্ছে তোমার ডিএসএলআর আসতেছি, এটা ফুটেজ কোয়ালিটি কি আমরা এখন এটাও জানি। তো আমার এখন মনে হয় যে এই জায়গা থেকে আজকে থেকে তুমি এটা প্রায় 15 বছর আগে, হয়তো 15 বছর বা আরও বেশি হবে, 16-17 বছর, এইটা একটা রেভুলেশন ছিল যেটা তোমার হাত দিয়ে হয়েছে। হ্যাঁ, তখন অনেকেই মানে এই রিস্কটা অন্য কেউ নেয়নি, রিস্কটা তুমি নিছো তোমার নিজের প্রজেক্টে নিছো। কিন্তু এই প্রজেক্টটা তোমার একটা রেভুলেশন হয় আমাদের ইন্ডাস্ট্রিতে। ডিএসএলআর এর জনপ্রিয়তা বাড়াই দিছে, এবং ডিএসএলআর হচ্ছে ছোট ক্যামেরা, হ্যাঁ, ইজিলি এটাকে ম্যানেজ করা যায়, হ্যাঁ, ইজিলি সব কিছু হ্যান্ডি করা যায়, ফুটেজ কোয়ালিটি ভালো, আউটপুট কোয়ালিটি ভালো। এই জন্য মানে আমি জানতাম না, এই গল্পটা জানতাম না। তোমাকে পায়োনিয়ার বলি, আমি নিজেও জানি যে এটা তুমি, তোমার অ্যাসিস্ট্যান্ট পরে যতজন আসছে সবাই জানে, ইন্ডাস্ট্রির মোটামুটি সবাই জানে, যারা জানে না আমি তাদেরকে জানাই। তুমি আমার ভাই, হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি বলতে চাই আমার আশেপাশে যারা আছে তাদের ভালো দিক যেগুলো এগুলো আমি বলতে চাই। হ্যাঁ, রনের এই ব্যাপারটা আছে। তারপরে জানেন, তারপরে হচ্ছে শুরু হয়ে গেল তোমার ডিএসএলআর। তারপর আস্তে আস্তে ঢুকে গেল অনেকগুলা মানুষ, মানে হাউসগুলাই প্রফেশনালি ডিএসএলআর আনা শুরু করলো। কিন্তু তখনও আমি খুব গ্রেটফুল অনেকগুলা সিনেমাটোগ্রাফারদের কাছে, যারা মানে ওই সময় বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হতো। হঠাৎ করে ডিএসএলআরে যেটা হয়, শাটার অ্যাঙ্গেল না মিললে ফ্লিকার দেয়, হ্যান হয় ত্যান হয়, কোনো জায়গায় হচ্ছে মোশন ব্লার হয়। তো এইসব জায়গাগুলোর জন্য আমাকে নিয়মিত যারা যে সময় কাজে প্রবলেমে পড়তো আমারে ফোন দিত। তো আমি হয়তো ওইটা জানতামও না, কিন্তু আমি সাথে সাথে আমি যে ব্লগগুলোতে ইনভলভ, ফিলিপ ব্লুমের ব্লগ, বিভিন্ন জায়গায় আমি সেই জায়গায় সেম প্রশ্নগুলো কপি পেস্ট করতাম। তো আমারও অনেক কিছু জানা হয়ে যেত, এবং এইটা আমি স্টিল এখনও এনজয় করি। শুধু 5D Mark II না, আমি ড্রোন বাংলাদেশে প্রথম আমি নিয়ে এসেছিলাম। এবং মানে আমার যেটা একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমি বিভিন্ন ফেয়ারগুলা, বিশেষ করে সিঙ্গাপুরের ব্রডকাস্ট ফেয়ার, এখানে আমি নিয়মিত যাওয়ার চেষ্টা করি। এবং আগামী 1-2 বছর পরে কোন দিকে যাবে আমাদের টেকনোলজি, ওইটা আমার জানতে খুব ভালো লাগছে। মানে গ্যাজেট অ্যান্ড টেকনোলজি ফ্রিক আমরা বলতে পারি। তো ওই রকম একটা জায়গা থেকে হচ্ছে যে চাইনিজ একটা, তখন এই ডিজিআই হয় নাই, চাইনিজ একটা ড্রোন আমি নিয়ে আসছিলাম। ওইটা বেসিক্যালি 6টা পাখার, এবং মানে হোমমেড টাইপ ব্যাপারটা। ওটার উপরে একটা ব্রেন আছে, ওইটার নিচে গোপ্রো হিরো 1, মানে প্রথম অ্যাকশন ক্যাম। গোপ্রো প্রথম আমি নিয়ে আসছিলাম হিরো 1। ওই হিরো 1 লাগায়, ওটা জাইরো নামে একটা ইয়ে ছিল, ওইটা লাগায় মনে করো যে আমি বেসিক্যালি ওয়েদার সার্ভের জন্য, ছবি তোলার জন্য নিয়ে আসছিলাম। পরে দেখলাম যে এইটাতে একটা জাইরো লাগাইলেই এটা দিয়ে ভিডিও করা সম্ভব। এবং ওই সময় প্রায় 50-60 হাজার টাকা একটা 2 সিটার কপ্টারের ভাড়া আমরা এরিয়ার ফিল্মিং করার জন্যে যখন এটা ইউজ করি, এবং সেটা খুবই ঝামেলারও।
বাট সেই জায়গায় যদি একটা ড্রোন হয়ে যায়, এবং এটা সামনে হবে, অলরেডি আমি ফেয়ারে দেখে আসছি অনেকগুলা প্রোডাকশন অলরেডি বড় বড় কপ্টার বানানো শুরু করছে। তো ওইটা আনছি, ওইটা দিয়ে ওই ডিরেক্টরের নাম কি, প্রশান্ত অধিকারের একটা ফিল্ম করছিলাম আমি। ফিল্ম ওইটা হচ্ছে সরকারি অনুদানের একটা ফিল্ম, শিশুতোষ ফিল্ম, হটসনের বন্দুক। ওইটাতে প্রথম উড়াইলাম, ওই ড্রোনটা উড়াইলাম। তারপরে দেশা দ্য লিডার, এবং এরপরে আস্তে আস্তে মানুষ মানে ড্রোন, এই ডিজিআই প্রথমে হচ্ছে ফ্যান্টম অন করলো, শুধু ফ্যান্টম করলো, এরপরে ফ্যান্টম 2, 3, 4, এখন তো ডিজিআইয়ের লেটেস্ট অনেক ভালো ভালো অনেক চলে আসছে, অনেক চলে আসছে। তো ফিল্ম কি হাটসনের বন্দুকটি প্রথম তোমার? হাটসনের বন্দুক রিলিজ হয়েছে কিছুদিন আগে, কিন্তু রিলিজ হয়েছে শুট অনেকদিন আগে, শুট অনেকদিন আগে। প্রথম সিনেমার শুট কোনটা ছিল? ওইটা ছিল হচ্ছে রবি এবং সাদির জয়েন্ট ডিরেকশনে একটা ফিল্ম ছিল, জাল। রিলিজ হয় নাই, ওইটা ছিল আমার প্রথম ফিল্ম শ্যুট। তারপরে আশিস খন্দকারের একটা ফিল্ম করছিলাম, তার কোনো নাম নেই, ওই ডিজিটাল। তারপরে এই তো 35-এ তাহলে কাজ করার সুযোগটা হয়নি তোমার? 35-এ যেটা হচ্ছে যে আমি যখন সিনেমাটোগ্রাফি করি অলরেডি, সিনেমাটোগ্রাফার হিসেবে মানে ক্যামেরাম্যান হিসেবে আমাকে ইন্ডাস্ট্রি চেনে, সেরকম টাইমে আমি একটা ফিল্মে অ্যাসিস্ট করছি মাহফুজুর রহমান খানের সাথে, শুধুমাত্র 35 ধরার লোভে। হৃদয় ভাঙার ঢেউ নামে একটা ফিল্মের শ্যুট করছিলাম আমি, ক্যামেরা অপারেট করছি ভাইয়ের সাথে, ওইটাতে অ্যাসিস্ট করছি 35-এর জন্য। 35-এ আসলে আমি কোনো ফিল্ম শ্যুট করি নাই, টিভিসি শ্যুট করছি। খারাপ লাগে এই জন্য? খারাপ লাগে না, খারাপ লাগে না। এর অন্যতম কারণ হচ্ছে যে ওই 35 ফিল্ম, এইটার প্রসেসিং, এইগুলোর সাথে তো আমি ছোটোবেলা থেকে সম্পৃক্ত। আমি ইয়েতে কি বলে, আমরা যে প্রসেসে ছবি তুলতাম স্টুডিওতে, এটা ডেভেলপ করা, এটার অ্যানালাইজার মেশিনে প্রিন্ট করা, তো ওইটারই তো আরেকটা মানে বড় ভার্সনই এটা। তো আমার খারাপ লাগে না, মানে হয় না যে একটা ফিল্মে আমি আর সিনেমাটোগ্রাফার হিসেবে একটা 35 ক্যামেরায় শ্যুট করতেছি, হ্যাঁ, এই সুযোগটা না পাওয়া। না, ক্যামেরা আসলে ম্যাটার করে না। ওকে, কাজটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি 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 একটা ওয়ার্কশপ করছিলাম স্টিল ফটোগ্রাফির, হায়দ্রাবাদে। আমার ঠিক মনে নেই আমার টিচারের নাম। তো ওইখানে তখন আমি স্টিল ফটোগ্রাফি করি। তখন আমাদেরকে একটা ডানোর কৌটা দিয়ে আমরা একটা ক্যামেরা বানাইছিলাম। ডানোর কৌটা, এটাকে সামনে কেটে ওইখানে হচ্ছে অ্যানলার্জারের লেন্স দেওয়া, দেন হচ্ছে এটার পিছন দিকে কেটে হচ্ছে শাডার করা, তার পিছনে কেটে আমরা ওই যে এক্সরে ফিল্ম ব্ল্যাক কাপড়ে ঝরায় কালো পেতে ঢেকে ওইখানে দিয়ে এটাকে এবার এক্সপোজার দেওয়া, এটাকে এই শাডারটাকে হাতে মেনটেন করা, এভাবে করে ছবি তুলছি। তুলে ওই এক্সরে ফিল্মটা আমরা ব্রোমাইড কেমিক্যালে ডেভেলপ করছি, করে ওইটা দিয়ে আবার আমরা ছবি প্রিন্ট করছি। তো এইটা আমাদের করানোর উদ্দেশ্য ছিল যে এইটা একটা ডিভাইস, মানে তুমি ক্যামেরাটা খুললে যত যা আধুনিক হোক, ব্যাকডেটেড হোক, ঘুরে ফিরে জিনিসটা হবে এই। তো এইটা, হ্যাঁ, এটার লেন্স কোয়ালিটি কি এটা ভেরি করে, এইটা এক্সপোজ হচ্ছে কিসে এটা ফিল্মে না, এটাও ফ্যাক্ট। কিন্তু দিন শেষে তো ওইটা কে অপারেট করতেছে, কার দৃষ্টি দিয়ে এটা দেখতেছি, ওই ভাবনাটাই তো আসলে আসল। একদম। হ্যাঁ, তো ওইটা আমার কাছে আমার কোনো আক্ষেপ নেই। ওকে, না এটা ট্রু। তোমার ফিল্ম কতগুলো হলো? ফিল্ম কতগুলো করলা? খুব বেশি না, 10-12টা মতো, 10-12টা। রিলিজ অ্যান্ড আনরিলিজড মিলে? আনরিলিজডই বেশি, রিলিজ খুবই কম ফিল্ম আমার। গত বছর রিলিজ হলো একটা পায়ের ছাপ, চ্যানেল সাইফুল ইসলাম মান্নু।
এর আগে রিলিজ হইল চিরঞ্জীব মুজিব। এটা সলো তোমার? হ্যাঁ। তারপরে এর আগে রিলিজ হইল মুখোশ মানুষ, ইয়াসির আরাফাত জুয়েলের একটা ফিল্ম করছিলাম। মাঝে এর মধ্যে আর দেশাদা লিডারে অবশ্য চন্দন এবং আমরা জয়েন্ট। এই তো রিলিজ খুব বেশি ফিল্ম নেই, বাট সেন্সর হয়ে আছে বেশ কয়েকটা ছবি আসবে সামনে, বা জটিলতার কারণে আনরিলিজড অনেকগুলা। কারণ আমি মাঝে দীর্ঘদিন তো একটা টেলিভিশন চ্যানেলে জব করছি, সময়টা তো কাজ করা হয় নাই। কি কারণে, মানে ইন্ডাস্ট্রিটা ছেড়ে যেখানে তুমি একটা রেভুলেশন ঘটায় আসলা, ডিএসএলআরকে নিয়ে আসলা সিনেমাটোগ্রাফিতে, হ্যাঁ, তো তারপরে তুমি তখন পায়োনিয়ার, ডিএসএলআর দিয়ে কাজ শুরু করার পায়োনিয়ার হচ্ছে তুমি। সো তোমার ক্যারিয়ার তো আসলে আরও লম্বা যাওয়ার কথা। তুমি হঠাৎ করে সিনেমাটোগ্রাফি ছেড়ে একটা বাউন্ডারির ভিতরে চলে যাও, একটা মিডিয়া স্টেশনে যাওয়া মানে হচ্ছে একটা বাউন্ডারির মধ্যে চলে যাওয়া, এবং মিডিয়া স্টেশনে কাজ করলে খুব স্বাভাবিকভাবেই ডিউটি আওয়ারের পরে কাজ করাটা টাফ হয়ে যায়, হ্যাঁ, শিডিউলের জন্য। স্কেজুয়াল যেই থাকে, স্কেজুয়ালের কারণে তুমি করতে পারো না। আর দ্বিতীয়ত হচ্ছে যে স্টেশনেরও কিছু বাধা ধরা নিয়ম থাকে যে কাজ করা যাবে না। এই ডিসিশনটা কেন, বা এই ডিসিশনটাকে তোমার কি মনে হয় না যে তোমার ক্যারিয়ারে একটা ওয়াল তৈরি করে দিছে? মানে হ্যাঁ, সেটা হয়েছে, বাট এটা আসলে আমি জানি যে আমি সঠিক ডিসিশন নিয়েছিলাম ওই সময়। এর দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমি যে প্রজেক্টটাতে জয়েন্ট করি, ঠিক টেলিভিশন স্টেশনে না, আমি জয়েন করছিলাম আমাদের তখন দীপ্ত টেলিভিশন এফডিসিতে একটা ফ্লোর নিছিল 2 বছরের জন্যে। ইন্ডিয়ান টিম, ডিরেক্টর, রাইটার, ইপি, আরও মানে ফুল টিমই বেসিক্যালি ইন্ডিয়ার ছিল। আমি জয়েন করার পরে আস্তে আস্তে শুধু ডিরেক্টর আর ইপি, রাইটার এরা ছিল, বাকিটা আসলে আমাদের টেকনিশিয়ানরা ঢুকে গেল। তো ওইখানে প্রথমত হচ্ছে একটা চ্যালেঞ্জ ছিল, যেই বড় সেট পাইতাম আমরা, মানে ফিল্মেও ওই অ্যারেঞ্জমেন্টাল ওই সেট পাই না আমরা। দেন লাইট ইউজ করার স্কোপ ছিল, চ্যালেঞ্জ ছিল একটা ওই কাজটাতে, এবং ওই কাজটা আমি এর আগে করি নাই। সো ওই চ্যালেঞ্জটা আমার কাছে মন্দ লাগে নাই, আমি এটা এনজয় করছি। এইটা একটা কারণ। আর বড় কারণ হচ্ছে এটা 2014 শুরুর দিকে, ঠিক না, মাঝামাঝি মে জুনের দিকে। ওই সময় আমার পার্সোনাল কিছু প্রবলেম ছিল। সেটা হচ্ছে আমি হার্ডকোর অ্যাডিক্ট। আমি তখন আমি নেশা করতাম প্রচুর পরিমাণে। ইন্ডাস্ট্রিতে এমনও আছে যে সবাই জানে এটা। এই জন্যই আমি তোমাকে বলি তুমি ফাইটার। আমি এই জন্যই বলি তুমি ফাইটার, এবং আমি তোমার প্রতি রেসপেক্ট আমার পার্সোনালি